উত্তর একমাত্র মোহাম্মদ সেলিম দিতে পারবেন, কারণ দুই ভাই তো বেরিয়ে পড়েছিলেন, দাদা দাদা ভাই ভাই একসঙ্গে ভোটের গাজন গাই। কি হলো? পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে সিপিএম আর কংগ্রেস যুদ্ধ করবে, আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে সেই সিপিএম এর হাত ধরে সেই কংগ্রেসকে সঙ্গে নিয়ে তারা প্রাতিষ্ঠানিক দুর্নীতির একটা আইনগত বৈধতা চাইবে। এই কতদিন এই নাটক চলবে? চেষ্টা করুন জোট করতে, তবে 2024-এ কিছু হবে না, 2029-এ একটা কিছু করে উঠতে পারেন। আরে আমরা তো শুনলাম জোট হবে কংগ্রেস, সিপিএম, তৃণমূল কংগ্রেসের। ফিরহাদ হাকিম তো বাড়ির সামনে প্ল্যাকার্ড লাগিয়ে দিলেন, সীতারাম ইয়েচুরি আর মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি। সেই জোটটার কি হলো মানুষ জানতে চাইছে। জোট নিয়ে কারোর কোনো উৎসাহ নেই। এখন থেকে যদি নিজেদের মধ্যে সম্পর্ক ভালো রাখেন, বিবৃতি পাল্টা বিবৃতি বন্ধ করে একটা ন্যূনতম কর্মসূচি নিয়ে চলতে পারেন, 2029 সালের নির্বাচনে একটা ছাপ ফেলতে পারেন, অন্তত একটা সংগঠিত বিরোধী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন। 24-এ কোনো সম্ভাবনা নেই। অন্যের বাড়ির ঝামেলা আমরা কেন যাব? মুখ্যমন্ত্রী কি বলেছেন যে তার বাড়ির রান্নার লোকের অভাব আছে, অন্য কেউ যদি জানে সেটা গিয়ে করে দিতে? তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ ব্যাপার। তৃণমূল কংগ্রেসকে মানুষ তৃণমূল কংগ্রেস হিসেবেই চেনে, অনুব্রত বা অন্যান্য যাদের নাম আসছে এরকম আলাদা আলাদা করে চেনে না। তৃণমূলের কর্মসূচি এক, লক্ষ্য অভিন্ন, তারা সেই পথেই এগিয়ে চলেছে। এরা শুধু মুখোশ মাত্র। কার সঙ্গে রাবণের সাদৃশ্য খুঁজে পাওয়া যাচ্ছে এ নিয়ে আমাদের কোনো উৎসাহ নেই, কিন্তু বীরভূম জেলার কোনো আসনেই এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করতে পারবেন না। বিজেপির প্রার্থীরাই বীরভূম থেকে দিল্লি যাবে। আমাদের যা বক্তব্য তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, কারণ কাজল শেখ না কাজল শেখ হয় অনুমোদনে অনুপ্রেরণায় পুলিশকে সঙ্গে নিয়ে, ওগুলো চলে গেলে ফাঁকা মাঠে কে কত বড় প্লেয়ার সেটা স্থানীয় মানুষই বুঝে নিতে পারে। দেখুন, অনুব্রত মণ্ডল খুব শীঘ্রই ফেরত আসবেন না, এটা আপনারা জানেন, আমরা জানি, এবং তৃণমূল কংগ্রেসও জানে। তৃণমূল কংগ্রেসের যে রাজনীতি সেটা দখলদারির রাজনীতি, মানুষের প্রতিবাদকে বাজেয়াপ্ত করবার রাজনীতি, ভীত সন্ত্রস্ত করে লুটতরাজের রাজনীতি। তো সেখানে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলের যে চলার পথটা ছিল সেটাই তৃণমূলের পথ। অনুব্রত কোনো বিচ্ছিন্ন ব্যক্তি নয়, অনুব্রত একটা মুখোশ মাত্র। আসলে তৃণমূল কংগ্রেস যেভাবে তৃণমূল কংগ্রেস চলতে চায় সেভাবেই অনুব্রত দলকে চালিয়েছিল, এখন অন্যরা সেইভাবে চালাবে। তো আবার বলছি, বীরভূম জেলায় তৃণমূলের এই মুহূর্তে আর কোনো ভবিষ্যৎ নেই। নেতাজির তো অনেক বয়স হয়েছে, পশ্চিমবঙ্গের মাটির সঙ্গে নেতাজি সম্পৃক্ত। এখানে দাঁড়িয়ে 23শে জানুয়ারি নেতাজিকে শ্রদ্ধা জানাবেন, এটাই তো স্বাভাবিক। অন্তত চিরকাল তো আমরা সেটাই জানিয়ে এসেছি। সরসংঘ চালক এসছেন, তিনি তার অবস্থান স্পষ্ট করেছেন। তো নেতাজির সঙ্গে তো বামপন্থীদের বিরোধ থাকতে পারে, কংগ্রেসের বিরোধ থাকতে পারে, আমাদের তো কোনো সংঘাত নেই। রামলালা
ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর থেকেই তো উনি সাংসদ আছেন, অধিকাংশ সময় ছিলেন কংগ্রেসের সঙ্গে। যে দলের গর্ভ থেকে জন্ম নিয়েছেন সেই দল নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, কংগ্রেস থেকে বিতাড়িত করেছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকাকে জাতীয় পাঠ্যক্রম থেকে বাদ দিয়ে দিয়েছে। তো তার কোনো নৈতিক বা রাজনৈতিক অধিকার আছে যেগুলো বলার? তার আগে উনি এটা বলুন শাহজাহান কোথায় আছে, উনি এটা বলুন যে কি করে বাকিবুর কয়েক হাজার কোটি টাকার সম্পত্তির মালিক হলো। ওনাকে এটা মানুষের কাছে বলতে হবে যে 12 বছর ধরে সংগঠিত লুট করে কিভাবে শুধুমাত্র একটা এজেন্ট 20,000 কোটি টাকা ফরেক্স কোম্পানির মধ্যে দিয়ে তার পরিবারের লোকজনের সেল কোম্পানির মধ্যে দিয়ে বিদেশে পাঠিয়ে দিল। এর উত্তর মানুষ চাইছে, পশ্চিমবঙ্গের মানুষ চাইছে মুখ্যমন্ত্রীর কাছে। দুটো আঙ্গিক সম্পূর্ণ ভিন্ন। ছুটি দিলেই কারোর প্রতি শ্রদ্ধা জানানো যায় না। রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার প্রোগ্রামে ছুটি দেওয়ার কারণ ছিল যে সেখানে এত বেশি মানুষ ইনভলভ হয়ে যাবে এবং আপাতভাবে পশ্চিমবঙ্গের যে প্ররোচনা চলছে সেগুলো থেকে দূরে একটু রাখার জন্য একটা ছুটির প্রয়োজন ছিল। এর থেকে অনেক বেশিভাবে উদযাপিত হতে পারত আজকে গতকালের দিনটি, কিন্তু সেটা হয়নি। স্বাধীনতার পরে সবচেয়ে বেশি বছর ধরে ক্ষমতায় ছিল কংগ্রেস, এবং তারপরে অকংগ্রেসির জামা গায়ে দিয়ে কংগ্রেসিরা। মুখ্যমন্ত্রী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার রাজনৈতিক উত্থান ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর থেকে তিনি তার সঙ্গে যুক্ত ছিলেন। তার ভূমিকা কি ছিল? উনি হঠাৎ নির্বাচনের আগে এসে নেতাজিকে নিয়ে শুরু করলেন কেন? ওনার কাছে মানুষ জানতে চায় শাহজাহান কোথায়। দেখুন, আমাদের এড়িয়ে কোনো উৎসাহ নেই। আমরা চাই পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআইএম, তৃণমূল কংগ্রেস, এমনকি ছোট ভাই আইএসএফকে নিয়ে জোট তৈরি হোক। তারা জোটবদ্ধ হয়ে মানুষের কাছে যান। ভিন্ন ভিন্ন মঞ্চ থেকে দাঁড়িয়ে অন্ধকারে নিজেদের সঙ্গে যোগাযোগ রেখে মানুষের সামনে বিজেপি বিরোধিতার নাটক বন্ধ করুন, সরাসরি বুক চিতিয়ে এসে যুদ্ধ করুন। এই রোজ এক একজনের বিরুদ্ধে বিবৃতি দেবেন, আর এখানে বিবৃতি গিয়ে দিল্লিতে চা চক্রে যোগ দিয়ে দেবেন, কংগ্রেসি নেতাদের ধরে সুপ্রিম কোর্টে মামলা লড়বেন, এটা চলবে না। আবার বললো তো আমি আবার বলছি, এই নিয়ে পশ্চিমবঙ্গবাসী, বীরভূমবাসীর কোনো উৎসাহ নেই। স্বাভাবিকভাবে বিরোধী দল হিসেবে বিজেপিরও কোনো উৎসাহ নেই। বকটুয়ে সংখ্যালঘু নিজেদের সতীর্থদের জীবন্ত পুড়িয়ে মেরেছে তৃণমূল কংগ্রেস। সেখানে মন্ত্রী ফিরহাদ হাকিম গিয়ে টিভি বাস্টের তত্ত্বকে প্রতিষ্ঠিত করে এসেছেন। আহতদের দেখবার জন্য, মৃত্যুর সঙ্গে লড়াই করছে এরকম তার সহকর্মীদের সঙ্গে দেখা করবার জন্য হসপিটালে যাননি। মুখ্যমন্ত্রী তার পরের দিন দাঁড়িয়ে কি বক্তব্য রেখেছিলেন অনুব্রতকে সঙ্গে নিয়ে, সেটাও মানুষের জানা। তাহলে এই আজকের এই অবস্থান, তার এই কথাবার্তার কোনো গ্রহণযোগ্যতা, কোনো প্রাসঙ্গিকতা, কোনো প্রতিষ্ঠা জনমনে নেই। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো পশ্চিমবঙ্গে আমরা একটা রাজনৈতিক সমাজে বাস করি, কিন্তু সারা ভারতবর্ষের আবহ যদি সেটাও হয়ে থাকে তাহলে সেটা দুর্ভাগ্যজনক। আমাদের কাছে কোনোদিন রাম মন্দির কোনো নির্বাচনে হাতিয়ার ছিল না, কোনো ভোট লড়ার পন্থা ছিল না। আমরা অতীতেও যা বলেছি যে পরাধীনতা এবং বিদেশি আক্রমণকারীর ক্ষতচিহ্নকে মুছে দিয়ে জাতীয় মর্যাদাকে, আত্মপরিচয়কে প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। সেই জন্যই আমাদের রাম মন্দির এজেন্ডায় ছিল, এবং আমরা
যেখানে মন্দির হওয়ার কথা ছিল সেখানেই বানিয়ে দিয়েছে। অনেকেই বলছে যে মন্দির রাজনীতি পশ্চিমবঙ্গে হচ্ছে, বিরাট জগন্নাথ মন্দির নতুন করে গড়ে তোলা হচ্ছে, তাও আবার রাজ্য সরকারের টাকা। তো কি করবে রাজ্য সরকারের কাজই তো এগুলো। রাজ্য সরকারের কাজ ওই গঙ্গা আরতি করা, মন্দির তৈরি করা, ইমাম মুয়াজ্জিম ভাতা দেওয়া, দুর্গাপুজোয় 60% বিদ্যুতের ছাড় দেওয়া, মানুষের পকেট কেটে অনুদান দেওয়া। এগুলো না করলেও দুর্গাপুজো হতো, আরো উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে হতো। কিন্তু এগুলো হচ্ছে কারণ সরকারের এটা পথ। রাহুল গান্ধী যাত্রা পশ্চিমবঙ্গে এসে ঢুকবে, উত্তরবঙ্গে যখন ঢুকবে তখন উনি বলেছেন যে ইন্ডিয়া জোটের যত শরিক রয়েছে আমি আহ্বান করছি আপনারা সকলে এই যাত্রায় অংশগ্রহণ করুন। আমরা তো শরিক নই। কিন্তু মোহাম্মদ সেলিম বলতে পারবেন যে উনি আর অধীর চৌধুরী ওনার পাশে গিয়ে দাঁড়াতে পারবেন কিনা, বা মোহাম্মদ সেলিম পৌঁছলে তাকে পাশে রাখা হবে কিনা। কে থাকবে? মোহাম্মদ সেলিম থাকবেন, অভিষেক ব্যানার্জি থাকবেন। জোট কাদের সেটাই তো ভালো পরিষ্কার হয়ে যাবে। একটা প্রশ্ন আছে, পরপর 3 দিন অসবে হেনস্থা করা হলো রাহুল গান্ধীকে, অভিযোগ উঠেছে প্রথম দিন আক্রমণ, গতকাল মন্দিরে ঢুকতে না দেওয়া, আজকে পুলিশের বাধা। দেখুন ওটা অন্য রাজ্য, ওটা বলার মতো এখতিয়ার আমার নেই। রাহুল গান্ধী প্রভাবশালী নেতা পৌঁছেছেন, তাকে দেখে মানুষের উৎসাহ হয়েছে, হয়তো ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছে, সেটাই উনি আক্রমণ বলতে পারেন। আমাদের কাউকে আক্রমণ করবার কোনো লক্ষ্য নেই, কারণ বিনা আক্রমণেই তিনি ভারত জোড়ো যাত্রা করেছেন এবং যাত্রা করে ধারাবাহিকতা বজায় রেখে কংগ্রেসকে পুরো ডুবিয়ে এসেছেন। আমরা কেন আটকাতে যাব? এটা যা কর, এর উত্তর যা দেবেন আমাদের বিদেশ মন্ত্রক দিতে পারে, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রক দিতে পারে, দিল্লির কোনো নেতাকে প্রশ্ন করুন, তারা উত্তর দেবে, আমাদের জানা নেই। আপনি সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছিল এই ছুটিকে কেন্দ্র করে, সেখানে সুপ্রিম কোর্টের বিচারপতির রায় এবং সেই রায়ের প্রাসঙ্গিকতা, রায়ের আঙ্গিকটা একবার দেখুন, তারপরে বুঝতে পারবেন। সাংবিধানিক সংকট তৈরি হয়েছে, উন্মাদদের রাজত্ব হয়ে গেছে। সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে তার কাছে যিনি শপথ দিয়েছেন তিনি কমিটি তৈরি করছেন। এই কে যে ভবিষ্যতে কোথায় বসে কমিটি তৈরি করবে, ভিতরে কি বাইরে, সেটা এখন পশ্চিমবঙ্গের মানুষ দেখবে। শেষ তো।